হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ এবং ২৭ এর শিক্ষার্থী যারা আছো, আমরা মূলত এইচএসসি ২৬ ব্যাচের টেস্ট পেপার সলভিং ক্লাসে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো। আজকে রাতে তোমাদের এই টপিকের উপর আমি প্রশ্নগুলো সমাধান করব। আমি এই ক্লাসটা এখন কেন দিতেছি, কারণ এটা তুমি যদি এখন করে রাখো, কারণ এর থিওরিটা তো তোমরা অনেক আগে পড়ছো, অনেকে পড়ো নাই, হয়তো পড়ছো মনে নেই। তার জন্য এই থিওরি গুলো আমি আজকের ক্লাসে একটু আলোচনা করে দিচ্ছি, যাতে তোমার রাতে যখন আমি লাইভ ক্লাসে এমসিকিউ সলভ গুলো করাবো, তখন তুমি যাতে এগুলো সবটুকু ক্লিয়ার করে ফেলতে পারো, যাতে তোমার কোনো প্রশ্ন অসুবিধা না হয়। সেই জন্য আমরা আজকের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক পড়াবো। আমি এইগুলা কেন পড়াবো সবগুলা বলবো, এবং প্রত্যেকটা টপিক, এই টপিকের প্রত্যেকটা লাইন থেকে কি হবে তোমাদের এমসিকিউ এবং সিকিউ টাইপের প্রশ্নগুলো আসবে। তো অবশ্যই তুমি যদি এইচএসসি ২৬ অথবা এইচএসসি তুমি ২৭ ব্যাচের হও, বা অ্যাডমিশন ক্যান্ডিডেট হও, তাহলে তুমি অবশ্যই ক্লাসটা তুমি দেখতে পারো। তোমার যদি এই টপিকের উপর সমস্যা থাকে, আশা করি তুমি দেখতে পারছো। এন্ড তুমি যদি আমার পেজটাকে ফলো করে না থাকো, অবশ্যই ফলো করে দিও, এবং আমার ইউটিউব চ্যানেল থেকে ক্লাসটা করলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা আজকে শুরু করি। এখন আমরা এখানে সূত্র করব, আজকের কিছু সূত্র প্রমাণ দেখব। গড় বর্গবেগ, মূল গড় বর্গবেগ এবং গতিশক্তি, এই তিনটা টপিকের উপর। এই যে এইখান থেকে তোমাদের কেমিস্ট্রি দ্বিতীয় পত্রের প্রথম চ্যাপ্টার পরিবেশ রসায়ন, এই টপিক গুলো পড়ছো, এবং আবার তোমরা যেহেতু শেষ সময় এই চ্যাপ্টারটা আগেও পড়ছো, যদি নাও পড়ে থাকো তুমি ক্লাসটা পড়বা। কেন পড়বা? কারণ এটার গুরুত্বপূর্ণ হচ্ছে সিকিউ প্লাস এমসিকিউ, এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার সিকিউ প্লাস এমসিকিউ আসে প্রত্যেকবার। ক্লিয়ার? রাতে আমরা এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই দেখবো। তো এখন আমরা জাস্ট থিওরিটা প্রমাণ দেখব। বুঝতে পারছো? এখন এইখান থেকে আমার এই প্রশ্নটার প্রমাণটা লাগবে। আদর্শ গ্যাসের চাপের রাশিমালা। ক্লিয়ার? চলো আমরা আদর্শ গ্যাসের চাপের রাশিমালা, গ্যাসের আমরা কি পড়ছিলাম বলতো? গ্যাসের অণুগুলোর মৌলিক স্বীকার্য পড়ছিলাম। গ্যাসের অণুগুলোর মৌলিক স্বীকার্য কি ছিল? এই গ্যাসের অণুগুলোর মৌলিক স্বীকার্য ছিল যে গ্যাসগুলা কি করে, এলোমেলো ভাবে কি খেলে, গতিশীল থাকে, তাই না? এই যে এই গতিশীল থাকে, তাই এই গতিশীল থাকার ফলে এখানে আমরা কি করে, সে এই সকল কি হয়, তা নিউটনের গতির সূত্র মেনে চলে। নিউটনের গতির সূত্র মানে গতিশক্তি থাকবে, এটা তো কনফার্ম, তাই না? তা এখন আসো আমরা এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করব। মনে করো আমি একটা গণক হিসাবে একটা গণক বস্তু নিলাম, একটা গণক। মনে করো এই গণকের বস্তুর উপর আমি অনেকগুলাই দিব। মনে করো এইটার উপর গ্যাস আছে, কি রাখলাম, এটার উপর আমরা গ্যাস রাখছি। এখন যদি আমরা এটা আমার একটা গণক। মনে করো এই গণকের আমার কি দুইটা, একটা অক্ষ, এইটাকে আমি মূল বিন্দু ধরলাম, এটা আমার কি অক্ষ বরাবর, আরেকটা অক্ষ, আরেকটা অক্ষ। দেখো আমার এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা আমার জেড অক্ষ। এখন এই গণকটা একটা বক্স, মনে করো এটা একটা বক্সের মাধ্যমে পড়ে। এখন যেহেতু আমাদের এটা বক্স, তাহলে আমার এখানে কি অনেকগুলো একটা গ্যাস রাখছি। মনে করো এরকম অনেক রকম গ্যাস হতে পারে, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস, যে কোনো একটা গ্যাস হতে পারে। তা আমি এই গণকের দুইটা পৃষ্ঠ, আমি এটা চিন্তা করি, এইটা আমার একটা আমাদের দেয়াল, আর এই পাশে আমাদের আরেকটা দেয়াল। দেখো এই যে দেয়াল, এখন এই যে দেয়ালের ভেতর আমি প্রত্যেকটা গণকের আমি 6টা পৃষ্ঠ আমি জানি, এই পাশে দুইটা, এই পাশে দুইটা। তো এই যে গণকগুলো আছে, এই গণকের আমি এই এইটা ধরলাম, এই দেয়ালটা আমার এ দেয়, আর এটা আমার এ, যেটা আমার কি এক্স অক্ষ বরাবর দুইটা দেয়াল। মানে এটা ওয়াই অক্ষ, আর এটা আমার কি এক্স অক্ষ বরাবর, তাই না? এখন এইখানে আমার অনেকগুলা অণুর আমাদের কি আছে, অনেকগুলা অণু আছে। আমার যেহেতু গ্যাস গুলা কি আছে, অনেকগুলা অণু আছে। তা আমি চিন্তা করলাম এখানে এম সংখ্যক অণু আছে। এখানে কি কত সংখ্যক, এন সংখ্যক অণু আছে। তাহলে এই যে এন সংখ্যক অণু, এখন প্রত্যেকটা অণু তো খুবই ক্ষুদ্র থাকে। তো এইখানে আমার অনেকগুলা অণু আছে, এই অণুগুলা কি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র একটা বর আছে। তা অণুগুলার কি বরটা কি অণুর বর, তাহলে আমি এখানে কি বলতে পারি, অণুর বর। অণুর বর সেটা আমি একদম স্মল এম, অর্থাৎ কি ছোট হাতের এম, এটা আমি ধরে নিলাম অণুর বর। এখন এই যে অণুগুলা যা আছে, তা এম অণুটা আমি মনে করলাম এখান থেকে আমার এম কণার যে একটা অণু, সেটা কি একটা ব্যাগে গতিশীল।
এবং এইখানে অণুটার ব্যাগে গতিশীল আছে। মনে করো একটা ব্যাগ, সেই ব্যাগটা আমি নির্দিষ্ট ধরে নিব যে আমি এইখানে আমার কত সংখ্যক অণু আছে, এন সংখ্যক অণু আছে। যদি আমি এটা M1 অণু চিন্তা করো, আরেকটা যদি আমি M2 অণু চিন্তা করো, এখানে আরেকটা অণু আছে, এখানে আরেকটা অণু আছে, প্রত্যেকটা অণু আছে, প্রত্যেকটা কি আছে গতিশীল। বুঝতে পারছো? আমরা আরেকটা জিনিস জানি, ঘনক যে আছে ঘনকের প্রত্যেকটা দৈর্ঘ্যটা কি থাকে, সমান থাকে না? তাই আমি এইখান থেকে যদি ঘনকের দৈর্ঘ্যটা চিন্তা করি, এর দৈর্ঘ্য হচ্ছে কত, L। তাহলে ঘনকের যে আছে দৈর্ঘ্যটা সেটা আমাদের কি থাকবে, ঘনকের দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা কত, দৈর্ঘ্যটা হচ্ছে স্মল এল। তাহলে আমরা ঘনকের যে দৈর্ঘ্য যদি স্মল এল হয়, এই ঘনকের অবশ্যই কি একটা আয়তন আছে। এই ঘনকটা যেহেতু আমাদের বক্স আকৃতি, তো অবশ্যই তার একটা আয়তন আছে। আয়তনটা কত, আয়তন আয়তন হলো এল কিউব। তাহলে যেহেতু আমরা ঘনকের আয়তনটা আমরা কি জানি, এল কিউব জানি। ঠিক আছে, আশা করি তুমি বুঝতে পারছো। এখন এই ঘনকের ভিতরে আমি কি বলছি, এন সংখ্যক অণু আছে। ঘনকের ভিতরে আছে আমার কত, এন সংখ্যক অণু। আমরা কি প্রতিটি অণুর ভর কত আমরা জানি, সেটা আমি একটু আগে বলে দিয়েছি। প্রতিটি অণুর ভর, অণুর ভর সেটা কত, সেটা হচ্ছে আমাদের স্মল এম। তাহলে আমার এখানে কতগুলো অণু আছে, অণুর সংখ্যা, অণুর সংখ্যা আমরা জানি, অণুর অনুসংখ্যা কত, অনুসংখ্যা হচ্ছে ক্যাপিটাল এন। তাহলে আমি মোট অণু, এই যে পাত্রটা সেই পাত্রে মোট অণুর ভর কত হবে, মোট অণুর ভর। তাহলে দেখো মোট অণুর ভর এন, তাহলে টোটাল গুলার গুণফল আমি যোগফল হিসাব করতে পারি। প্রত্যেকটা অণুর ভর যদি আমি কি হয় এম হয়, তাহলে কত হবে, এম স্মল ক্যাপিটাল এন। এটাকে আমি একদম বড় লিখতে পারি ক্যাপিটাল এম দ্বারা। আশা করি এইটুকু তোমার ক্লিয়ার হয়েছে। এখন আমি এই বরাবর আমি জাস্ট একটা অক্ষ বরাবর আমি চিন্তা করতে পারি যে এই অণুগুলা আমার এক্স অক্ষ, একটা অণু মনে করো M1 যে অণুটা সেটা কত U1 ব্যাগে, কোন বরাবর, এই যে এ দেয়াল থেকে তোমার এই দেয়ালে কি হয়েছে, ধাক্কা খেয়ে আবার কি করছে, সে বিপরীত দিকে ফিরে আসছে। কি সমান পরিমাণ ব্যাগ নিয়ে U1 ব্যাগ নিয়ে অগ্রসর হচ্ছে। এই বরাবর সে কি হচ্ছে, ব্যাগে কি আছে, গতিশীল আছে। কোন বরাবর, এক্স অক্ষ বরাবর। তাহলে সে কি এক্স অক্ষ বরাবর কি হচ্ছে, গতিশীল। তাহলে দেখো যদি আমার এক্স অক্ষ বরাবর গতিশীল হয়, তাহলে আমি চিন্তা করো তো, এই দেয়াল থেকে এই দেয়ালে আইসা আবার এই দেয়ালে যাইতে এই অণুটার একটা সময় লাগছে এবং এর একটা ভরবেগ আছে, তাই না? তো এক্স অক্ষ বরাবর যখন অণুটা গতিশীল, এক্স অক্ষ অক্ষ বরাবর গতি, দেখো এক্স অক্ষ বরাবর যখন গতিশীল, তাহলে তখন আমাদের এই অণুগুলার যে ভরবেগের যে পরিবর্তনটা, তাহলে আমি ভরবেগের পরিবর্তনটা কত হবে, ভরবেগের পরিবর্তন। তাহলে ভরবেগের পরিবর্তন আমি কতটুকু লিখতে পারি, এই পাশ থেকে এই পাশে আইসা, সেক্ষেত্রে আমার পরিবর্তনটা হবে, আমরা দেখো আমার একবার যখন যাচ্ছে তখন ভরবেগটা কত হবে, এম ইউ1। আবার যখন বিপরীত দিকে আসবে তখন আমার কি, সেটা কি মাইনাস, সূত্রে আমরা ভরবেগ করতে মাইনাস হয় না, তাহলে মাইনাস, তাহলে আরেকটা তো মাইনাস এম ইউ1। এইটুকু আমি লিখতে পারি। তাহলে কত হবে, হচ্ছে 2m(u1), এইটুকু আমরা লিখতে পারি। এটা হচ্ছে আমার ভরবেগের পরিবর্তন। একটা কোথায়, এক্স এই দেয়াল থেকে ধাক্কা দিয়ে আবার এই দেয়াল আসতে। এখন এখান থেকে এইটুকুতে আসতে তার একটা সময় লাগছে না? এখান থেকে মনে করো একবার এইটুকু গেছে আবার এইটুকু আসছে, এখান থেকে আসতে আর একটা সময় লাগছে। আমি সেই সময়টা ধরলাম কত, যে আমাদের হচ্ছে সময়টা লাগবে সময় টি। এখন এটি সময় সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, তোমার এখান থেকে এই পর্যন্ত যাইতে কতটুকু দূরত্ব অতিক্রম করা লাগছে, তাহলে সেটি সময়ে এই দেয়াল থেকে আবার এই দেয়ালে আসতে সময় দূরত্ব অতিক্রম করছে। সেই দূরত্ব কতটুকু অতিক্রম করবে, দূরত্ব দেখো তো, তুমি একটু চিন্তা করো তো, এইটুকু দৈর্ঘ্য যদি স্মল এল হয়, একবার স্মল এল আরেকবার স্মল এল, তাহলে কত হবে, 2l পরিমাণ দূরত্ব কি করছে, সে অতিক্রম করে, তাই না? এটুকু করছে। এখন আমার এইটা কোন ব্যাগে গেছে, এটা আমার বি ব্যাগে। তাহলে আমি যদি সময়টা বের করতে চাই, তাহলে আমি সময়টা বের করতে পারি না? তাহলে আমি সময়, আমরা সময় হচ্ছে আমরা টি ইকুয়াল টু, আমরা কি পড়ছি, বি বাই, আমরা জানি ব্যাগের সূত্র কি পড়ছো, সময় সমান হচ্ছে আমার কথা, আমরা কি লিখতে পারি এস বাই বি।
এইটুকু দিয়ে আমি ক্যালকুলেশন করতে পারি। তাহলে এখন এখানেও সেম জিনিসটা, এস এর জায়গায় কত হয়েছে 2l, আর বির জায়গায় কত, কোন ব্যাগে যাচ্ছে গ্যাসটা, এতটুকু। আমি এইটুকু তোমার সময়টা লাগছে, এই গ্যাসটা এখান থেকে আইসা এই পর্যন্ত আসতে তার সময় লাগছে কত, এতটুকু। এটা হচ্ছে E1, আমি একটা ব্যাগের জন্য চিন্তা করলাম। বুঝতে পারছো? তাহলে এখন যদি তোমাকে বলা হয় এইখান থেকে এই পর্যন্ত, তাহলে আমি গ্যাসের অণুগুলো তো চলাচল করতেছে, তো অবশ্যই কি এখানে আমার কি হচ্ছে, একটা বল প্রয়োগ করে তো যাচ্ছে, তাহলে সেখানে আমার কি একটা ফোর্স লাগতেছে না। আমরা নিউটনের তৃতীয় সূত্র কি পড়ছি, ভরবেগের পরিবর্তন হয় প্রযুক্ত বলের সমানুপাতিক। মনে করো এখানে যে অণুটা আছে সে কি করবে, একটা বল নিয়ে অতিক্রম করবে। হ্যালো, ওকে। তাহলে আমরা আচ্ছা পরেরটুকু বুঝি। তাহলে আমার, তাহলে সূত্র অনুসারে এখন আমি কি বলতে পারতেছি, এখান থেকে এটুকু আসতে তার একটা ভরবেগের পরিবর্তন হয়েছে না, আমি ভরবেগের পরিবর্তনের হারটা আমি বের করতে পারি, ভরবেগের বেগের পরিবর্তনের হার, পরিবর্তনের, তাহলে দেখো এই যে এখন ভরবেগের যে পরিবর্তনের হারটা আমি সেটা কি করতে পারি, সেটা আমি কিভাবে বের করতে পারি, একটু চিন্তা করো তো। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র, তাহলে এফ প্রফেশনাল আমরা কি পড়ছি, হচ্ছে পি বাই কত, পি। এখন এখানে এই ভরবেগের পরিবর্তনটাকে আমি কি ধরতে পারি, ডেল পি ধরতে পারি, আর এটা তো সময়, তাহলে আমি এটাকে আমি বলতে পারি সেটা হচ্ছে, এখানে আমি বলতে পারি ডেল পি। তাহলে আমি ডেল পি ইকুয়াল টু কত পড়ছি, আমরা ডেল পি ইকুয়াল টু আমরা এই পাশে পাই, সেটা হচ্ছে আমাদের কত 2m E1, 2m E1, আর টি হচ্ছে কত, এখান থেকে সময়টা লাগছে কত, দেখো সময়টা লাগছে 2l বাই হচ্ছে E1, 2l বাই ইউ। তাহলে দেখো এই টু কাটো, তাহলে এটা উপরে চলে যাবে, তুমি উপরে কত পাইতেছ, m E1 স্কোয়ার বাই কত, এটা হচ্ছে তোমার এই যে দেয়ালটা আছে, এই দেয়ালের উপরে এই অণুগুলো আর কি একটা অণুর যে কি পরিমাণ ফোর্স প্রয়োগ করছে বা কি পরিমাণ বল প্রয়োগ করতেছে সেইটুকু, তাই না, একটা কি পরিমাণ বল প্রয়োগ করছে সেটা আমরা বের করে ফেললাম। এখন যেহেতু আমরা নিউটনের দ্বিতীয় সূত্রে আমি বর্গের পরিবর্তনের প্রযুক্ত বলের সমানুপাতিক, সে এইটুকু তোমার দেয়ালের উপর সে কি করে, বল প্রয়োগ করে অণুগুলার, সেটা বের করে ফেললাম। এখন দেখো আমরা এইটুকু যদি হয়, এখন আমার এই যে এ দেয়ালটা যে আছে এই দেয়ালের উপর একটা বল প্রয়োগ করতেছে, কতটুকু চাপ দিতেছে এই গ্যাসটা, সেই চাপটা তোমার বের করতে হবে। আমি চাপ সমান কি পড়ছি বলো তো, আবার এখন চাপটা যদি তুমি চিন্তা করো, চাপ আমরা একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, তাহলে আমি পি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এফ বাই এ। এফ বাই এ মানে কত, এই যে এ দেয়ালটা যে আছে, এই যে এই দেয়ালটা, এই দেয়ালটার ক্ষেত্রফলের উপর কতটুকু চাপ প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে সেইটুকু। তাহলে এখন আমরা এইটুকু পাইতেছি। এখন একটু চিন্তা করো তো, এই দেয়ালটা কি বর্গ আকৃতির না, এই দেয়ালটা দেখতে কেমন, বর্গ না, যেহেতু বর্গ তাহলে এটা ক্ষেত্রফল তো আমি জানি কত, এস স্কোয়ার, আর এফ এর মান তো আমরা পাইছি কত, এম কত E1 স্কোয়ার বাই কত এল, নিচে কত আসবে, এল স্কোয়ার। তাহলে এখন আমি এইটুকু যদি পাই, তাহলে এই পাশে আমি কি লিখতে পারি বলতো, আমি এখানে লিখতে পারি না যে চাপ পি ইকুয়াল টু, আমার কত আসতেছে, এম E1 স্কোয়ার বাই কত, এটা আমার কত এল ইন্টু এল স্কোয়ার, তাহলে আমার পাবা কত, এম E1 স্কোয়ার বাই কত এল কিউব। এটা তুমি চাপ পাইছো, এই যে দেয়ালটা আছে এই দেয়ালের উপর কতটুকু চাপ পাইলা সেইটুকু তুমি এখানে বের করে ফেলছো। এখন তো আমরা আশা করি এইটুকু বুঝছি। এখন আমি এটা কয়টা অণুর জন্য বের করলাম চাপ, আমি এখানে পাইছি একটা অণুর জন্য চাপ, যেহেতু প্রত্যেকটা অণুর ভর সমান, তা আমি এই পাত্রে মনে করলাম আমি এখানে একটা অণু না, এখন এন সংখ্যক অণু, তাহলে আমি এটা হচ্ছে U1 ব্যাগে গেছে, তাহলে এই অণুটা হচ্ছে সবগুলা ভর তো সমান, এখানে একটা ব্যাগ আছে, তাহলে এখানে মনে করো আরেকটা গেছে সেটা হচ্ছে U2, এরকম করে অনেকগুলা অণু প্রত্যেকটা ব্যাগে যাচ্ছে, তাহলে আমার এই অণুগুলার তাহলে মোট চাপটা কতটুকু প্রয়োগ হয়েছে এই দেয়ালটার উপর, তাহলে সেটা আমরা বের করতে পারবো, মোট চাপ।
মোট চাপ। মোট চাপ সেটা আমি, এটা হচ্ছে একটা চাপ, একটা অণুর জন্য আমি মোট চাপ, তাহলে টোটাল কোন দেয়ালে? এ দেয়ালে। তাহলে আমরা মোট চাপ এ দেয়ালে, তাহলে আমরা কি চাপটা কত পাবো? পি এ, বা এই একটা দেয়ালের চাপের জন্য আমি কি বের করতে পারি? তাহলে এম বাই এল কিউব, এম বাই এল কিউব। আর এখানে আমি কি লিখতে পারি বলতো? এই প্রত্যেকটা যোগফল না, তাহলে ইউ1 স্কয়ার প্লাস হচ্ছে ইউ2 স্কয়ার প্লাস হচ্ছে ইউ3 স্কয়ার প্লাস হচ্ছে ইউ4 স্কয়ার প্লাস যতগুলো অণু আছে এন সংখ্যক প্লাস ডট 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 প্লাস ইউএন স্কয়ার। ক্লিয়ার? আশা করি এটা তুমি বুঝছো। এখন আমরা আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে আমার গড় বর্গবেগ। আমরা গড় বর্গবেগ সম্পর্কে আমরা জানি, তাই আমরা সেটা একটু বলি। গড় বর্গ গড় বর্গবেগ, তাহলে আমরা এই যে অণুগুলা যে আছে সবগুলা অণুর গড়ের যে যোগফলটা আছে সেটাকে আমি গড় বর্গ প্রকাশ করা কিভাবে? ইউ স্কয়ার বার। ক্লিয়ার? এটাকে আমি যদি বের করতে চাই তাহলে কেমনে বের করব? সবগুলা অণুর গড়ের, অণুর কি হচ্ছে ব্যাগের বর্গের গড়, যোগফলের গড়। তাহলে আমি এটা বের করতে পারি না? ইউ1 স্কয়ার প্লাস হচ্ছে ইউ2 স্কয়ার প্লাস ইউ3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস কত ইউ এন স্কয়ার, এন স্কয়ার। নিচে কি হবে? এটা দ্বারা ভাগ করে দিবা, এন দ্বারা। এতটুকু তুমি পাইতেছো। তাহলে আমি যদি এইটুকু সমান আমি লিখতে চাই তাহলে কি লিখতে পারবো? এটা হচ্ছে ইউ স্কয়ার বার ইন্টু কত? ক্যাপিটাল এম ইকুয়াল টু কত? ইউ1 স্কয়ার প্লাস ইউ2 স্কয়ার প্লাস হচ্ছে কত? ইউ3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস কত? ইউ এন স্কয়ার। এইটুকু। আমি এইটুকু তো আমি গড় বর্গবেগটা পাইয়া গেলাম। তাহলে আমি এখান থেকে চাপের জায়গায় এইটুকুর পরিবর্তে আমি এটা বসাইতে পারি না? তাহলে দেখো, আমি এই অংশটুকু এখান থেকে আমি এখানে বসাতে পারি। তাহলে এইটুকু আমি লিখতে পারি। এখন দেখো তো, যদি আমি এই অংশটুকু এখন লিখি তাহলে আমি কি পাবো? চাপটা কত পাবো? তাহলে পি ইকুয়াল টু, দেখো, তাহলে আমরা পি ইকুয়াল টু কত পাইতেছি? পি ইকুয়াল টু এম ডিভাইডেড বাই এল কিউব। এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি? ইউএন, তাহলে এন ইন্টু কত? ইউ স্কয়ার। তাহলে এইটুকু আমার কি বলা হয়? গড় বর্গবেগ। আমি এইটুকু পাইছি। একটু দেখো, আমি তো প্রথমে কি এল কিউব সমান কি লিখতে পারতাম? এই পাত্রের আয়তনটা না ভাই, গ্যাস কতটুকু আছে সেইটুকুর আয়তন। তাহলে আমি এটাকে বলতে পারি পি ইকুয়াল টু কত? এম বাই কত? বি এন ইউ স্কয়ার বার। তাহলে আমি এইটুকু লেখা যায়। আশা করি এইটুকু তুমি পেয়ে গেছো। আমি এখান থেকে একটা জিনিস বের করতেই পারি। নর্মালি আমি এইটুকু মনে রাখলাম। ওকে, আমি এখানে আমি কোনটা অণুর ভর বের করছি? গ্যাস তো অনেকভাবে যাচ্ছে। এখানে দেখো গ্যাস কয়টা অক্ষর আছে? এই ওয়াই এক্স, জেড অক্ষ বরাবর যাচ্ছে, ওয়াই অক্ষর আছে, প্রত্যেকটা অক্ষর আছে। তাহলে এইটুকু অণুর একটা উপাংশ, মনে করো এটা আমি কি পারছি? ইউটা হচ্ছে কি, এখানে যে অণুগুলো আছে সবগুলো অণুর গড় যে উপাংশটা আছে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কত ইউ কোন এক্স অক্ষ বরাবর, আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর, আর এটা হচ্ছে জেড অক্ষ। এই এক্স অক্ষ বরাবর যে অণুগুলো আছে তার যে গড় বর্গবেগটা হবে সেটা হচ্ছে আমার কত? ইউ ইউ। আর এই ওয়াই অক্ষ যেটা গড় বর্গবেগ হবে সেটা হচ্ছে আমাদের বি। আর জেড অক্ষ যে গড় বর্গবেগটা হচ্ছে সেটা হচ্ছে আমার কত? W। বুঝতে পারছো? তাহলে আমি যেহেতু এইটুকু পাইতেছি, তাহলে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ প্রত্যেকটা অক্ষ বরাবর কি গড় বর্গবেগ। তাহলে আমি কি হচ্ছে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, এক্স ওয়াই জেড অক্ষ বরাবর, অক্ষ বরাবর গড় বর্গ দেখ। তাহলে সেটা কত? এটা হচ্ছে ইউ, হচ্ছে বি, আর এটা হচ্ছে ডাব্লিউ। এইটুকু। তাহলে আমি এইটা হচ্ছে তার টোটালটা, আমি এদের কি উপাংশটা পাইছি। তাহলে আমি হচ্ছে কি এই প্রত্যেকটা এই অণুগুলো যাচ্ছে গড় বর্গ বেগের উপাংশটা পাইছি। এইটা হচ্ছে কত? এটা একটা হচ্ছে এক্স অক্ষরের উপাংশ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। মনে করো এটা হচ্ছে এই বরাবর আমাদের গড় বেগের কি ইউ, আর এই বরাবর হচ্ছে আমাদের বি, আর এই বরাবর জেড হচ্ছে W। এখন আমার এই অণুগুলার একটা লব্ধি ব্যাগ আছে না? সেই লব্ধি ব্যাগটা আমরা কিভাবে বের করবো? সেটাই আমি কি করবো? গড় গড় লব্ধি ব্যাগ, লব্ধি লব্ধি গড় বর্গ ব্যাগ, সেটাকে আমি কি দ্বারা প্রকাশ করবো? সি দ্বারা। তাহলে আমি সি স্কোয়ার
বার ইকুয়াল টু আমি কি লিখতে পারি, আমরা জানি এই 3 মাত্রিক যখন থাকে তখন এদের কি বর্গটা কেমন হয়, লব্ধিটা কেমন হয়, যে ইউ স্কয়ার বার প্লাস হচ্ছে কত বি স্কয়ার বার, বি স্কয়ার বার, আরেকটা হচ্ছে প্লাস হচ্ছে ডব্লিউ স্কয়ার প্লাস ডব্লিউ স্কয়ার বার, এইটুকু পাইতেছে। এখন এই যে অণুগুলা যে এইখানে আমার চলাচল করতেছে, এই পাত্রে যেভাবে অণুগুলা চলাচল করতেছে, এখন একটু চিন্তা করো তো, যে অণুগুলা যখন চলাচল করে তখন এই অণুগুলার বেগগুলা কি সমানই থাকে, একদম খুবই কাছাকাছি একদম সমান থাকে না? যেহেতু এদের উপাংশের মান খুবই কম, তাহলে আমি কি লিখতে পারবো, যে এই অংশটুকুর, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, এখানে 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 আমি এইটা লিখতে পারবো, এটা হচ্ছে যে যে আমার সি স্কয়ার, সরি আমার এটুকু লেখা যায়, এটা আমি কি লিখতে পারি, এটা হচ্ছে যে কোনো একটা সমান, তাহলে আমি কি ইউ ইউ স্কয়ার বার ইকুয়াল টু হচ্ছে বি স্কয়ার বার ইকুয়াল টু হচ্ছে ডব্লিউ স্কয়ার, এই তিনটা প্রত্যেকটাই সমান, তাই না? যেহেতু এই তিনটা সমান, তাহলে আমি এইখান থেকে কি লেখা যায়, আবার আবার এই অংশটুকু থেকে আমি কি লিখতে পারবো, এখান থেকে আমি সি স্কয়ার বার ইকুয়াল টু, তাহলে দেখো সবগুলা যেহেতু সমান আমি একটার পরিবর্তন করতে পারি, আমি এখানে কি করছি, এক্স অক্ষ বরাবর পরিবর্তন করছি না, ইউ স্কয়ার আছে না, এক্স অক্ষ বরাবর যেহেতু পরিবর্তন হয়, আমি এখানে এক্স অক্ষ বরাবর বর্গবেগটা বের করবো, তাহলে আমি কি করবো, ইউ স্কয়ার বার প্লাস হচ্ছে ইউ স্কয়ার বার প্লাস হচ্ছে ইউ স্কয়ার বার, তাহলে আমি এখানে কয়টা পাইতেছি, সি স্কয়ার বার ইকুয়াল টু 3 ইউ স্কয়ার বার। তাহলে এখন দেখো আমার লাগবে কি, ইউ স্কয়ার বারের মানটা, তাহলে আমি এখানে কি করতে পারি, এখান থেকে আমি বের করতে পারি ইউ স্কয়ার বার ইকুয়াল টু সি স্কয়ার বার বাই কত, ক্লিয়ার? এইটুকু আমরা পেয়ে যাব। দেখো তাহলে আমরা এই অংশটুকু যদি পাই তাহলে আমি এখানে ক্লিয়ার হয়ে গেল, মনে করো আমার এইটুকু আমার কি হয়েছে, ক্লিয়ার হয়ে গেছে। এখন আমার যেহেতু এইটুকু ক্লিয়ার, তাই আমি এখন এই অংশটুকু থেকে আমি বসাইতে পারি, এই পাত্রের পি ইকুয়াল টু আমার কি লেখা যায়, পি ইকুয়াল টু আমি কি করছি এখানে, আবার আবার তাহলে আমি পি ইকুয়াল টু এম বাই বি, কত, এম বাই বি হচ্ছে আমার এন ইউ স্কয়ার, এন ইউ স্কয়ার বার, তাহলে এটার পরিবর্তে আমি লিখতে পারি 3, তাহলে আমার একবারে লেখা যায় না, 1/3 এম বাই বি, তাহলে আমার কত, সি স্কয়ার বার বাই সি স্কয়ার বাই এন, এটা লেখা যায়, তাহলে আমি এখানে পি পাইলাম, তাই তো? আমি ইকুয়াল টু কত লিখতে পারি, এই অংশটুকু লিখতে পারি। আশা করি এটুকু তুমি বুঝছো। তাহলে দেখো তো, আমি বিটাকে যদি এই পাশে নিয়ে এসে পড়ি তাহলে আমার কত আসবে, পি ইকুয়াল টু 1/3 কত এম এন কত সি স্কয়ার, এই সি স্কয়ার বার মানে হচ্ছে কত, এটাকে মনে রাখবা গড় বর্গবেগ, এটা গড় বর্গবেগের লব্ধিটা। আমরা এটুকু পাই না, আমরা কি পড়ছিলাম বলতো, এম এন, এম এর মানে হচ্ছে ওই গ্যাসের কতটুকু টোটাল ভরটা আছে সেইটুকু, তাহলে আমি কত লিখতে পারবো, পি বি ইকুয়াল টু 1/3 1/3 কত, ক্যাপিটাল এম সি স্কয়ার, ওকে, আমরা এইটুকু পাই গেলাম। এরপরে আসো, আশা করি তোমরা এটুকু বুঝছো এবং চেষ্টা করবা খাতায় লেখার, প্রত্যেকটা আমি বক্স করে দিব যে কোনটুকু দরকার আছে, এই অংশটুকু আমার অবশ্যই অবশ্যই লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে, ক্লিয়ার? আমি এই দুইটা অংশ আমাদের প্রয়োজন আছে। এখন আমার গ্যাসের ঘনত্ব, মনে করো এই অংশটুকু গ্যাস কতটুকু আছে সেটা আমরা বের করি, গ্যাসের ঘনত্ব সমান কি আমি জানি, এই পাত্রের মধ্যে কতটুকু আছে সেটা আমরা বের করতে পারবো, গ্যাসের ঘনত্ব, এখন ঘনত্ব সমান আমরা জানি রো ইকুয়াল টু এম বাই বি, আমি এই পাত্রের কতটুকু ভর আছে সেটাও জানি এবং পাত্রের আয়তন কতটুকু সেটুকু আমরা জানি, যেহেতু আমরা এই দুইটাই জানি তাহলে আমি এখান থেকে কি করতে পারবো, গ্যাসের ঘনত্বের সাথে এটা বের করে ফেলতে পারবো। চলো তাহলে আমরা একটু দেখি, তাহলে গ্যাসের ঘনত্বটা কেমনে বের করব, আমরা এই অংশটুকু নিয়ে কাজ করতে পারি, বা আমরা এইটুকু নিয়ে
বা এখান থেকে আমি ক্যালকুলেশন করে বের করতে পারি। দেখো, তাহলে আমরা ঘনত্ব সমান কি জানি? রো ইকুয়াল টু এম বাই টি। তাহলে আমরা দেখো, তাহলে আমরা পি ইকুয়াল টু আমার 1/3। দেখো 1/3, এই এমটা উপরে আছে, তাহলে আমরা এম বাই কত? বি সি স্কোয়ার বাই, এইটুকুর পরিবর্তে আমি রো লিখতে পারি। তাহলে পি ইকুয়াল টু 1/3 আমাদের কত? রো সি স্কোয়ার বাই। এটাও আমার কি একটা ঘনত্বর, এখানে আমার কি, এটা আমাদের কি ঘনত্ব, ঘনত্ব। ক্লিয়ার? এটুকু আমরা আশা করি। এখন দেখো, আমরা এই গ্যাসগুলার টোটাল যদি আমি গতি শক্তিটা বের করতে চাই, এখানে আমি এম বরের সবটুকু গ্যাস আমি একবারে চিন্তা করলাম, এম বরের গ্যাসটা, এর ভিতরে আমার এম বরের যে গ্যাসটা আছে, টোটাল বরটাকে আমি চিন্তা করলে এর ভিতরে কতটুকু গতি শক্তি আছে সেটা আমরা বের করবো। আমি কেমনে বের করতে পারি? চিন্তা করো তো, যে আমার গতি শক্তি, যেহেতু আমরা এখানে অণুগুলার কি গড় বর্গ বেগটা আমরা পাই গেছি, তুমি গতি শক্তি কেমনে বের করতে পারি? গতি শক্তি, গতি শক্তি, গতি শক্তি, এই গতি শক্তি ই ইকুয়াল টু আমরা কি লেখা যায়? ইকুয়াল টু আমরা এখানে আমরা গতি শক্তি হাফ এম কত? এম বি স্কোয়ার। বি স্কোয়ারের জায়গায় আমাদের এখানে কি কোনটা হবে? গড় বর্গ বেগেরটা হবে। তাহলে গড় বর্গ বেগটা কত? সি স্কোয়ার বা এটুকু। এখন আমার এই গতি শক্তির মধ্যে আমি এটার সম্পর্কটা যদি আনতে চাই, তাহলে আমি এখান থেকে আনতে পারি। তাহলে আমরা কিভাবে আনবো সেটা আমি একটু দেখাই। এই যে অংশটুকু আছে না, এখান থেকে আমি ক্যালকুলেশন করতে পারি। এটা যদি আমি ধরে নিতে পারি, ধরো আমি অনেকগুলো সমীকরণ দিতে পারি, হচ্ছে আমরা এখানে সমীকরণ দেই নাই, তো আপাতত এটা এখান থেকে মনে রাখো, হ্যাঁ, এটা থেকে। তাহলে আমরা পরবর্তী বিল্ডে এখানে, এখানে জাস্ট পি বি ইকুয়াল টু 1/3 এম সি স্কোয়ার বাই এম সি স্কোয়ার, এতটুকু লেখা যায়। এবার একটু চিন্তা করো তো, যেহেতু এম সি স্কোয়ার বার আমি এখানে লিখতে পারি, তাহলে আমার এইটুকুতে আমি যদি গতিশক্তির মধ্যে সম্পর্ক আনতে চাই, গতিশক্তি আমি কি বললাম? ইকুয়াল টু 1/2 1/2 এম সি স্কোয়ার বার। তাহলে এইটুকু আমি লিখতে পারি। যেহেতু এইটুকু লেখা যায়, তাহলে আমি এটাকে ওই সূত্রটা আনবো। তাহলে পিভি ইকুয়াল টু, তাহলে 1 বাই, দেখো আমরা 2 আনতে হবে, তাহলে 2/3 কত? আমার এম সি স্কোয়ার। 1/2 এম কত? এম সি স্কোয়ার বার। এমটা কিন্তু টোটাল অণুর ভরটা, এইটুকু এখন আমি গতিশক্তি লিখতে পারি। তাহলে আমরা পি বি ইকুয়াল টু 2/3, আমাদের এইটুকুর পরিবর্তে কি লিখতে পারি? গতিশক্তি। তাহলে দেখো তো, আমার গতিশক্তি যদি ই হয়, তাহলে আমি ই ইকুয়াল টু কত লিখতে পারবো? ই ইকুয়াল টু হচ্ছে 3/2 কত? পি, এইটা আমরা লিখতে পারি। বুঝছো? এটাও আমাদের গতিশক্তির আরেকটা সূত্র। তাহলে অণুগুলোর গ্যাসের গতিশক্তি আমাদের কি হবে? গ্যাসের চাপ এর একক আয়তন অণুগুলোর গতিশক্তির কি 2/3। আমি এখান থেকে বলতে পারি চাপটা হচ্ছে অণুগুলো গ্যাসের 2/3, বা আমরা যদি চিন্তা করি গ্যাসের গতিশক্তি, তাহলে আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা পিবি ইকুয়াল টু কি পড়ছি বলতো? আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য পি বি ইকুয়াল টু এন আর টি। যদি আমি এক মোল গ্যাস চিন্তা করতাম তাহলে এক কথা, তাহলে আমি পিবির পরিবর্তে এটা বলতে পারি যে গ্যাসের গতিশক্তি ইকুয়াল টু কত লিখতে পারি? যে পি বাই 2 এন আর টি, এটাও আমরা লেখা যায় গ্যাসের গতি শক্তি। অনেক সময় হচ্ছে স্বাধীনতার মাত্রা দিয়েও ক্যালকুলেশন করা লাগে, আপাতত এইটুকু আমরা মনে রাখি। ক্লিয়ার? দেখো, এখন আমরা গ্যাসের অণুগুলোর গতি শক্তি আমরা পেয়ে গেলাম, তাই তো? আমরা এইটুকু আমরা পেয়ে গেছি। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা এখান থেকে বের করে ফেলছি। এখন ধরো আমার এইখান থেকে যদি আমি একটু চিন্তা করি, এখানে আমার একটা যদি গ্রাফ বা হয়, তাহলে এন আর টি যদি সমান হয়, তাহলে আমি কি পাবো? ই প্রফেশনাল কত আসবে আমাদের? টি। এইটুকু আমার একটা অংশ আসতেছে কোথা থেকে? এই অংশটুকু থেকে আমরা পাইতেছি, এখান থেকে এটা। আমাদের কি এন আর টি কি ধ্রুবক, এন ধ্রুবক, এটুকু ধ্রুবক। তাহলে আমি কি, যদি আমি তাপমাত্রা বাড়াই, গ্যাসের কি গতি শক্তিটা কি বাড়বে?
তাই জন্য গ্রাফটা কেমন হবে, মনে করো এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর হচ্ছে তাপমাত্রা, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমার কি গতিশক্তি ই, এটা হচ্ছে আমার মূল বিন্দু। ক্লিয়ার? এখন ধরো আমি ই প্রফেশনাল, ইটা কোন অক্ষ বরাবর স্বাধীন, তাহলে যেহেতু তাপমাত্রার সাথে গ্যাসের গতিশক্তি সম্পর্ক, তাপমাত্রা বাড়লে গ্যাসের গতিশক্তি বাড়বে, তাহলে আমি কি লিখতে পারি, তাহলে ইটা কোন অক্ষ ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমি এই জায়গায় এই সমানুপাতিক তুলনায় আমি একটা এম ধ্রুবক ব্যবহার করলাম, ইটা কোন এক্স অক্ষ, তাহলে কি নির্দেশ করবে, মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই গ্রাফটা এই আকৃতির হবে। তাহলে তুমি যত তাপমাত্রা বাড়াবা এই সমান হারে কি গ্যাসের গতিশক্তিটা বাড়বে। এই গ্রাফটা আসবে, প্রশ্ন আসবে, মাথায় রাখো। ক্লিয়ার? আমরা এখন গেল, এখন আমরা বের করব হচ্ছে গ্যাসের মূল গড় বর্গবেগ। গ্যাসের কি করব, মূল ওকে, তাহলে আমরা গ্যাসের মূল গড় বর্গবেগ বের করব। মূল গড় বর্গবেগ বা হচ্ছে আমরা কি CRMS বা রুট মিন স্কয়ার ভেলোসিটি, আমরা এই মানটা এখন বের করার চেষ্টা করব। এখন কোথা থেকে বের করব, আমরা এই অংশটুকু থেকে আমরা এটা বের করতে পারি। তাহলে আমি কি পড়ছি, জাস্ট পি বি ইকুয়াল টু 1/3 এম সি স্কয়ার। আমি এই সি স্কয়ার বাই আমরা কি মূল গড় বর্গবেগ মানেটা কি, মূল গড় বর্গবেগ মানে হচ্ছে এই যে গড় বর্গবেগটা আছে তার রুট করা, জাস্ট রুট করে দিলে আমরা এটা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, আমি যেহেতু কি করব রুট ওভার সি স্কয়ার বার বের করব, আমি এইভাবে বের করতে পারি না, লেখো তো আমি কি সি স্কয়ার ইকুয়াল টু 3 পি ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। যেহেতু আমার রুট স্কয়ার বের করতে হবে, গড় মূল গড় বর্গবেগ, রুট ওভার কত সি স্কয়ার বার ইকুয়াল টু রুট ওভার কত 3 পি বি ডিভাইডেড বাই কত। ক্লিয়ার? আশা করি এটা তুমি বুঝছো। এখন এটুকু যদি তোমার ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি কি লিখতে পারি এখান থেকে, এটাকে আমি বলতে পারি সি আর এম এস রুট স্কয়ার মিনস, তাহলে এখানে আমি কি লেখা যায় সি পিবি বাই এম। ক্লিয়ার? ওকে, এইটুকু আমার আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো আমরা এটাকে আমি কি পেয়ে গেলাম, মূল গড় বর্গবেগটা পেয়ে গেছে, একটা গ্যাস ওই পাত্রের মাঝখানে যা ছিল ওই গ্যাসের মূল গড় বর্গবেগটা আমরা বের করে ফেলছি। এখন ধরো আমি তো মূল গড় বর্গবেগটা আমরা বের করে ফেললাম, আমরা এটুকু পাই, তাহলে আমি মূল গড় বর্গবেগটা বের করছি। এখন আমরা আদর্শ গ্যাসের সাথে সম্পর্কিত আমরা জিনিসটা জানি, আমরা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের, তাহলে দেখো আমরা আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমি কি পড়ছি, পি বি ইকুয়াল টু এন আর টি, তাই না? আমরা কি হচ্ছে সি আর এম এস টা আমরা কি পড়লাম, যে রুট ওভার 3 পিবি ডিভাইডেড বাই কত ক্যাপিটাল এম, ওইখানে গ্যাসটা যা আছে তার ভরটা অবশ্যই মনে রাখবা। তাহলে এখন ধরো যে পিবি, পিবির পরিবর্তে এনআরটি বসাইতেই পারি, তাহলে 3 এন আর টি ডিভাইডেড বাই কত এম, এমটা হচ্ছে কি তার আণবিক ভরটা সি আর এম এস। আমি গ্যাসটা এখন 1 মোল চিন্তা করতে পারি, 2 মোল চিন্তা করতে পারি, এন মোল চিন্তা করতে পারি, আমি যেটা ইচ্ছা আমি সেখান থেকে করতে পারি। কিন্তু আমরা এখন আমার এর মধ্যে এইটুকু আমরা লিখতে পারি, এন এর মান এখন 1 ধরে তুমি ক্যালকুলেশন করতে পারো, 2 দ্বারা ক্যালকুলেশন করতে পারো, আমি যে কোনো কিছু করতে পারি। এখন আমি নির্দিষ্ট করে যদি আমি চিন্তা করি এখানে সবগুলাই ধ্রুবক, 3 ধ্রুবক, এন ধ্রুবক, আর ধ্রুবক, এম ধ্রুবক, তাহলে যেহেতু ধ্রুবক তাহলে আমি এখানে কি বলতে পারি না, যেহেতু আমার 3 এন আর বাই কত এম হচ্ছে একটা কি ধ্রুবক, তাই না? ধ্রুবক, তাহলে ধ্রুবক হইলে সি আর এম এস
প্রফেশনাল কি আসবে? প্রফেশনাল কত? রুট ওভার টি, তাই না? তাহলে আমি কি মূল গড় বর্গ ব্যাগ হচ্ছে আমার কি তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। তাহলে কি এখান থেকে আমি কি বলতে পারতেছি যে এখান থেকে আমি বলতে পারতেছি যে মূল গড় বর্গ ব্যাগ হচ্ছে কি তাপমাত্রার আর বর্গমূলের সমানুপাতিক, তাই না? আশা করি এটা বুঝছো। তাহলে দেখো যেহেতু আমরা এইটুকু পাইলাম তাহলে এখন আমি এখানে বলতে পারতেছি তাহলে আমি এইখান থেকে গ্রাফটা দেখব সি আর এম এস বাসেস হচ্ছে কোনটা টি এর গ্রাফ এর গ্রাফ বুঝছো? প্রথমে আমরা এর গ্রাফটা একটু নিয়ে আলোচনা করি। এখানে আসো আমরা এখানে সিটা হচ্ছে এখন কোন অক্ষর ওয়াই অক্ষর, এটা আমার কি টিটা হচ্ছে এক্স অক্ষর। যেহেতু আমার তাপমাত্রা পরিবর্তন হইলে আমার কি মূল গড় বর্গবেগের মানটা পরিবর্তন হয়, তাহলে তাপমাত্রার সাথে গ্যাসটা কি ধরনের পরিবর্তন হবে সেটা, তাহলে আমি যেটা পরিবর্তন হয় সেটা যেটা নির্দিষ্ট থাকে সেটা হচ্ছে আমার কোন অক্ষর আবার এক্স অক্ষর, তাহলে টিটা হচ্ছে এক্স অক্ষর আবার, সি আর এম এস টা হচ্ছে ওয়াই অক্ষর আবার। ক্লিয়ার? এখন তাহলে আমি কি পড়ছি সি আর এম এস প্রফেশনাল রুট ওভার কত, তাই তো? এখন যেটা যে অক্ষর সেটা দিয়ে আমি ধরে নিতে একটা সমানুপাতিক ধ্রুবক ধরলাম, এটা আমি ওয়াই অক্ষর, তাহলে ওয়াই ইকুয়ালটা এখানে আমি একটা ধ্রুবক ধরলাম হচ্ছে আমাদের এম ধরলাম, এম এম না ধরলাম এটা একটা কি একটা ধ্রুবক, মনে করো কি একটা ধ্রুবক, এটা এক্স অক্ষর আবার রুট ওভার কত এক্স। তাহলে আমি যদি উভয় পাশে বর্গ করে দিই আমি কেটাকে এই পাশে নিয়ে আসতে পারি ওয়াই স্কোয়ার বাই কে ইকুয়াল টু কত, সরি হচ্ছে এক্স, এক্স তাই না? এতটুকু আছে। এখন একটু চিন্তা করো যে আমার এই অংশটুকু থেকে, তাহলে এই অংশটুকু থেকে আমি কি বের করতে পারি, এক্স ইকুয়াল টু, তাহলে দেখো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে স্কোয়ার এক্স, তাহলে মনে করো কে স্কোয়ার এক্স, বা আমি এই কেটা তো ধ্রুবক আমি কেটাকে জাস্ট কে স্কোয়ার না দিয়ে কেই দিলাম, মনে করো কত কে এক্স এইটা। এখন গ্রাফটা এরকম হয়ে যাচ্ছে, তাই না? এখন একটু চিন্তা করো তো আমি যদি এখানে কি পাইতেছি এটা বাড়ানোর সাথে সাথে এটা কি বাড়বে, তাই তো? আমার তাপমাত্রা বাড়ার সাথে সাথে মোলার গ্যাস ধ্রুবকের মানটা কি হবে সমানুপাতিক হারে কি পাবে, বৃদ্ধি পাবে। এইদিকে আমি যতই তাপমাত্রা বাড়াই মোলার গ্যাস ধ্রুবকের মানটা কি হবে বাড়বে, কিভাবে বাড়বে সমানুপাতিক, তাহলে এই আকৃতি, তাহলে আমি এইটা বাড়তেছে কিভাবে বাড়বে পরাবৃত্ত আকৃতির এই আকৃতি এভাবে বৃদ্ধি পাবে। ক্লিয়ার? দেখো তারপরে আসো এখন যদি আমি আরেকটা গ্রাফ চিন্তা করি, যদি আমি আরেকটা গ্রাফ চিন্তা করি সেটা হচ্ছে যে সি আর এম এস বাস হচ্ছে রুট ওভার টি এর গ্রাফ। তাহলে দেখো তো এই ক্ষেত্রে আমাদের কি সি আর এম এস প্রফেশনাল কত রুট ওভার টি, সি আর এম এস প্রফেশনাল রুট ওভার টি। তো যেহেতু আমরা এখানে তাহলে আমি এখন যেটা স্বাধীন সেটা এক্স অক্ষ বরাবর, স্বাধীন কোনটা রুট ওভার টি, আর এখানে আমার কত সি আর এম এস। তাহলে এখন বলো এইটার ক্ষেত্রে আমি এটা কোন অক্ষর ওয়াই অক্ষর ইকুয়াল সমানুপাতিক চলে জন্য আমি একটা ধ্রুবক ব্যবহার করলাম সেটা হচ্ছে এম, আর এটা কোন অক্ষর এক্স অক্ষর, তাহলে আমার যতই তাপমাত্রা বাড়ায় সেটা কি করবে সমানুপাতিক হারে বাড়বে, তো আবার এই বরাবর যাবে, এই বরাবর সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। এখন এইটুকু হচ্ছে আমার গ্রাফ, যা যা পড়াইলাম এখান থেকে আমি সবগুলাই বুঝাই দিছি, প্রত্যেকটা টপিকই তোমার হচ্ছে সিকিউর জন্য দরকার এন্ড এমসিকিউর জন্য তো আসবেই, এন্ড আমরা দেখবো প্রত্যেকটা এমসিকিউ কিভাবে সমাধান করা লাগে, এন্ড থিওরিটিক্যাল নলেজ গুলো তোমাদের জানা আছে কিনা অবশ্যই জানাবে। তোমরা একটু কষ্ট করে কমেন্টে এটা জানিয়ে ফেলো। এটা হচ্ছে সিলেট বোর্ড 2000 কত সালে আসছে 25 সালে আসছে, তোমরা যারা সিলেট বোর্ড ঢাকা বোর্ড যে যে বোর্ডের হও তোমরা যেহেতু একই হচ্ছে একই টাইপের কোশ্চেন হবে তো অবশ্যই কমেন্টে জানিয়ে। তাহলে দেখো আমরা হচ্ছে গ্যাসের অণুগুলোর মূল গড় বর্গব্যাগ এবং মূল গড় অণুগুলোর মূল গড় বর্গব্যাগ, দেখো অণুগুলোর গড় বর্গব্যাগ এর উপর পরম তাপমাত্রার মধ্যে সম্পর্কটাকে আমি সি আর এম এস প্রফেশনাল কত রুট ওভার টি পড়ছি, তাই না? আমি সি আর এম এস মানেটা কি রুট ওভার কত
যে সি স্কোয়ার বার প্রফেশনাল রুট ওভার টি। এখন এইটুকুর মানে হচ্ছে এটা হচ্ছে মূল গড় বর্গবেগ, কিন্তু আমি যদি জাস্ট অনুর গড় বর্গবেগ বের করতে চাই তাহলে আমি কি করব, সি স্কোয়ার বার প্রফেশনাল কত টি। এটা দেখো এ নাম্বার অপশন আনসার, এটা তোমরা পারো। আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিই, এই যে প্রশ্নটা এটার উত্তর তোমরা একটু করে দাও, বুঝছো? আচ্ছা আমি এইটার গ্রাফটা কেমন, এই গ্রাফটা একটু মনে বলেছে, হ্যাঁ এটার গ্রাফ দেখো, এই গ্রাফটা আমার একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা এই গ্রাফটা আমি একটু আবার বোঝাচ্ছি, হ্যাঁ দেখো তাহলে আমরা এইটা যেহেতু এক্স অক্ষ বরাবর, এটা মানে কি সি, আর এই বরাবর হচ্ছে মানে কি সি আর এম, মূল গড় বর্গবেগ। তাহলে আমার এটা কি পরাবৃত্ত আকৃতির গ্রাফ না? পরাবৃত্ত গ্রাফটা কেমন করছো, এটার গ্রাফ গ্রাফ হচ্ছে এই আকৃতি, এই আকৃতি। তাহলে আমার যত তাপমান বা এক্স এর মানটা বাড়ে এই ওয়াই এর মানটাও বৃদ্ধি পায়। সেম ভাবে যত তাপমাত্রা বাড়বে ওয়াই এর মানটাও আমাদের এইভাবে বাড়বে। এই এটা হচ্ছে, আশা করি এটা তোমরা নিজের আনসার করতে পারবে, এটা তোমাদের হোমওয়ার্ক। এন্ড রাতে তোমাদের এটার এমসিকিউ এবং সিকিউ গুলা যা আছে সবগুলো আমরা ক্লাসে দেখব। তো অবশ্যই ক্লাসে জয়েন করবা, এন্ড তোমরা তোমাদের কমেন্টে এবং তোমরা তোমাদের ক্লাস নোট চেষ্টা করবা ক্লাসটা নোট করে রাখার, কারণ এখান থেকে তোমার অ্যাডমিশন এসএসসি অনেক পরিমাণ প্রশ্ন আসবে। আমি তোমাকে এই জন্য করাইলাম কারণ একটা টপিক পড়াইতে তোমাদের আমি এটা এই জন্য দিয়ে দিলাম যে হচ্ছে তোমাদের এখান থেকে যে প্রশ্নগুলো হবে আমার থিওরিটিক্যাল নলেজটা অবশ্যই জানা দরকার প্রত্যেকটা টপিকের, এবং ব্যাখ্যা সহকারে আমি তোমাকে ক্লিয়ার করে দিয়েছি যাতে তুমি এইচএসসি তে যাই প্রশ্ন আসুক তুমি একদম ক্লিয়ার করে ফেলতে পারো। তো অবশ্যই তোমার জন্য শুভকামনা রইলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড হচ্ছে আসসালামু আলাইকুম। এবং তুমি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দিও যে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্লাস হচ্ছে, যে তারাও ক্লাসটাতে জয়েন হয়। তো ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড ক্লাসটা শেয়ার করে দিও। আসসালামু আলাইকুম।